আরে, মাঝ রাস্তায় আমার গাড়ি খারাপ হয়ে গেল। আমাকে এখনই কোথাও যেতে হতো। মিটিংটা ক্যান্সেল হয়ে যাবে। আরে স্যার, এখন কি করা যায়? মন্ত্রীজি, আমি আপনার গাড়ি ঠিক করে দেব। আমাকে একটা সুযোগ দিন। আবে শালা, তুই ঠিক করবি গাড়ি? আবর্জনা সংগ্রহকারী? হ্যাঁ, আমাকে একটা সুযোগ দিয়েই দেখুন, আমি ঠিক করে দেব। যদি তুই এই গাড়ি ঠিক করে দিস, তবে তোকে 50 কোটি টাকা দেব। চৌরাস্তায় আবর্জনা কুড়ানো ওই অনাথ ছেলেটি রোজ ভাবত, কাশ কেউ যদি আমারও পরোয়া করত। একদিন তীব্র জ্বরে ছটফট করার সময় কেউ তাকে দেখলও না, কিন্তু তারপর এক দম্পতি তার প্রাণ বাঁচাল। কিছু মাস পর যখন ওই গ্যারেজে চোর ঢুকল, তখন ওই ছেলেটি নিজের প্রাণের পরোয়া না করে উপকারের প্রতিদান দিল। আর তারপর মন্ত্রীর গাড়ির সাথে যা হল, তারপর তো পুরো দুনিয়াই তার নাম জেনে গেল। আবর্জনা থেকে কোটিপতি হওয়ার এই যাত্রা জেনে আপনি কেঁদে ফেলবেন। জয়পুরের সবচেয়ে ব্যস্ত চৌরাস্তাগুলোর মধ্যে একটি, যেখানে চারিদিক থেকে চওড়া রাস্তা চলে গেছে আর দিনরাত মানুষের ভিড় লেগে থাকে, ঠিক সেখানেই এক কোণায় আবর্জনার বিশাল স্তূপ জমা থাকত। ওই স্তূপের পাশেই ছেঁড়া পুরনো লাল নোংরা কুর্তায় এক ছোট্ট ছেলে থাকত, যার নাম ছিল আদিত্য। আদিত্যের বয়স মাত্র 10-12 বছর হবে, কিন্তু তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন সে এই দুনিয়া বদলে দেওয়ার স্বপ্ন দেখে। তার কোনো পরিবার ছিল না, কোনো ঘর ছিল না, কেউ তাকে খোঁজ নেওয়ার ছিল না। সে পুরোপুরি অনাথ ছিল। সকার হতেই আদিত্য তার লাল নোংরা কুর্তাটা ঝেড়ে উঠে পড়ত, আর আবর্জনার স্তূপে হাত ঢুকিয়ে এমন কিছু জিনিস খুঁজতে লাগত, যা বিক্রি করে সে দুবেলার রুটি জোগাড় করতে পারে। প্লাস্টিকের বোতল, লোহার টুকরো, কাগজের পুরনো বান্ডিল, এটাই ছিল তার দুনিয়া। কিন্তু প্রতিদিন যখন সে আবর্জনা কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে যেত, তখন ফুটপাথে বসে রাস্তায় চলা গাড়িগুলো দেখত, আর মনে মনে ভাবত, একদিন আমি এমন কাজ করব যাতে পুরো দুনিয়া আমাকে চিনবে। মানুষ অবাক হয়ে যাবে যে ওই আবর্জনার স্তূপের ছেলেটি এত উঁচুতে উঠতে পারে। চৌরাস্তায় প্রতিদিন হাজারো মানুষ চলাচল করত, কিন্তু খুব কম মানুষই হয়তো ওই লাল নোংরা কুর্তা পরা ছেলেটির দিকে নজর দিত। কিছু মানুষ নাক সিটকে চলে যেত, কিছু তাকে বকত যে রাস্তা থেকে সরে যা, আর কিছু তো এমন হতো যারা তাকে দেখেও না দেখার ভান করত। কিন্তু আদিত্যের এতে কোনো পরোয়া ছিল না। সে জানত যে জীবন কঠিন, কিন্তু সে হার মানবে না। রাতে যখন পুরো শহর ঘুমিয়ে পড়ত, তখন আদিত্য ওই আবর্জনার স্তূপের পাশেই একটা ছেঁড়া প্লাস্টিকের চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়ত। ঠান্ডা হোক বা গরম, বৃষ্টি হোক বা ঝড়, তার কাছে কোনো বিকল্প ছিল না। সে আকাশের দিকে তাকাত আর তারাদের সাথে কথা বলত। আমি জানি একদিন আমার ভাগ্য বদলাবে। তার এই দিনচর্যা মাসের পর মাস ধরে চলছিল। প্রতিদিন সকালে ওঠা, আবর্জনা কুড়ানো, কাবাড়িওয়ালার কাছে যাওয়া, কিছু টাকা নেওয়া, খাবার খাওয়া, আর তারপর রাতে সেখানে ঘুমিয়ে পড়া। কিন্তু এই রুটিনের মাঝেও আদিত্য কখনো নিরাশ হতো না। সে প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করত। যখন গাড়ি থামত, সে তাদের ইঞ্জিনের আওয়াজ শুনত। যখন কোনো মেকানিক রাস্তায় কোনো গাড়ি ঠিক করত, সে দূর থেকে দাঁড়িয়ে দেখত। আর যখন কোনো দোকানদার তার দোকানে কিছু কাজ করত, সে মনোযোগ দিয়ে দেখত যে জিনিসপত্র কিভাবে কাজ করে। একদিনের কথা, যখন ডিসেম্বর মাস চলছিল আর জয়পুরে ঠান্ডা চরম সীমায় ছিল। রাতগুলো অনেক লম্বা আর ঠান্ডা হয়ে গিয়েছিল। আদিত্যের কাছে ঠিকমতো কাপড় ছিল না, শুধু ওই ছেঁড়া পুরনো লাল নোংরা কুর্তা আর একটা পুরনো ছেঁড়া প্যান্ট। সেই রাতে ঠান্ডা এত বেশি ছিল যে তার শরীর কাঁপতে লাগল। সে আবর্জনার স্তূপ থেকে কিছু কার্ডবোর্ডের বাক্স বের করল আর সেগুলো নিজের ওপর দিয়ে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু ঠান্ডা এত তীব্র ছিল যে তার ঘুম আসলো না। সকালে যখন সে উঠল, তখন তার মাথা ভারী ছিল আর শরীরে ব্যথা হচ্ছিল। তবুও সে ভাবল যে হয়তো কাজ করলে শরীর গরম হবে আর সে ঠিক হয়ে যাবে। সে তার লাল নোংরা কুর্তাটা ঝেড়ে আবর্জনার স্তূপের দিকে এগোল। কিন্তু আজ তার শরীর সত্যি খারাপ ছিল। তার মাথা ঘুরছিল, চোখের সামনে ধোঁয়াশা ভাব ছিল, আর জ্বর বেড়েই চলেছিল। দুপুর নাগাদ সে একদম দুর্বল হয়ে পড়ল। সে কিছু খায়ওনি, কারণ তার কাছে টাকা ছিল না। অবশেষে সে ফুটপাথেই বসে পড়ল, নিজের হাঁটুতে মাথা গুজে। তার অবস্থা দেখে মানুষ চলে যাচ্ছিল, কিন্তু কেউ থামল না। হয়তো সবাই ভাবল যে আরেকটা ভিখারি বসে আছে, কিন্তু আদিত্য ভিখারি ছিল না। সে তো পরিশ্রমী ছেলে ছিল, যে নিজের কষ্টের টাকায় পেট ভরত। কিছুক্ষণ পর তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। তার শরীর পুড়তে লাগল, আর সে ফুটপাথে শুয়ে পড়ল। তার চোখ বন্ধ হয়ে আসছিল, আর তার মনে হচ্ছিল যেন সে অজ্ঞান হয়ে যাবে।
ঠিক তখনই একটা গাড়ি চৌরাস্তায় থামল। গাড়ি থেকে এক মহিলা আর একজন ভদ্রলোক নামলেন। মহিলার নাম ছিল গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতা, আর ভদ্রলোকটির নাম ছিল গ্যারেজ মালিক রাজেশ। সুনিতার নজর হঠাৎ ওই লাল নোংরা কুর্তা পরা ছেলেটির ওপর পড়ল, যে ফুটপাথে ছটফট করছিল। তার মন গলে গেল। সে তার স্বামী রাজেশকে বলল, দেখো রাজেশ, ওই ছেলেটাকে দেখো, ওর অবস্থা ঠিক মনে হচ্ছে না। আমার মনে হয় আমাদের ওকে সাহায্য করা উচিত। গ্যারেজ মালিক রাজেশ প্রথমে বেশি গুরুত্ব দিল না, কিন্তু যখন সুনিতা জোর দিয়ে বলল, তখন সে রাজি হল। সে আদিত্যের কাছে গেল আর তার কাঁধে হাত রেখে বলল, বাবা, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আদিত্য ধীরে ধীরে চোখ খুলল আর বলল, সাহেব, আমার শরীর ঠিক নেই, আমার জ্বর এসেছে। গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতা সাথে সাথে আদিত্যের ঘাড়ে হাত রাখল আর চমকে উঠল। তার শরীর আগুনের মতো পুড়ছিল। সে রাজেশকে বলল, রাজেশ, এর খুব তীব্র জ্বর আছে, আমাদের একে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। আদিত্য বলল, না ম্যাডামজি, আপনি চিন্তা করবেন না, আমার সাথে তো এমন হতেই থাকে, 2-3 দিনে আপনারাই ঠিক হয়ে যাব। কিন্তু গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতা মানল না। সে বলল, না বাবা, তুমি এই অবস্থায় থাকতে পারো না, চলো আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আদিত্য বলল, কিন্তু ম্যাডামজি, আমার কাছে টাকা নেই, যদি আমি ওষুধের পিছনে টাকা খরচ করি তবে আমি খাবার পাব না। সুনিতার মন আরও গলে গেল। সে বলল, বাবা, তুমি চিন্তা করো না, আমরা তোমার ওষুধের খরচ দেব। গ্যারেজ মালিক রাজেশ আর তার স্ত্রী সুনিতা আদিত্যকে তাদের গাড়িতে বসালো আর কাছের একটা ক্লিনিকে নিয়ে গেল। ডাক্তার আদিত্যকে পরীক্ষা করলেন আর জানালেন যে তার ভাইরাল ফিভার হয়েছে আর ঠান্ডার কারণে তার অবস্থা খারাপ হয়ে গেছে। ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন আর পরামর্শ দিলেন যে এই ছেলেটিকে গরম জায়গায় থাকা উচিত, নয়তো এর অবস্থা আরও খারাপ হতে পারে। গ্যারেজ মালিক রাজেশ ওষুধ কিনল আর আদিত্যকে দিল। আদিত্যের চোখে জল এসে গেল। সে বলল, সাহেব, ম্যাডামজি, আপনারা আমার এত সাহায্য করলেন, আমি আপনাদের এই উপকার কখনো ভুলব না। গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতা ভাবল যে যদি এই ছেলেটিকে আবার ফুটপাতে ছেড়ে দেওয়া হয় তবে সে আবার অসুস্থ হয়ে পড়বে। সে রাজেশকে বলল, রাজেশ, আমরা এই বাচ্চাটাকে আবার রাস্তায় কিভাবে ছাড়তে পারি? কেন না আমরা একে কোনো কাজ দেই আর আমাদের গ্যারেজে ঘুমানোর জায়গা দেই? গ্যারেজ মালিক রাজেশ বলল, সুনিতা, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু সরকারের নিয়ম আছে যে আমরা বাচ্চাদের দিয়ে কাজ করাতে পারি না। যদি কেউ জেনে যায় যে আমি ছোট বাচ্চাদের দিয়ে কাজ করাচ্ছি তবে আমার গ্যারেজ বন্ধ হয়ে যেতে পারে আর আমার ওপর জরিমানাও হতে পারে। সুনিতা বলল, তাহলে একে কাজ দিও না, কিন্তু কমপক্ষে একে গ্যারেজের বাইরে ঘুমানোর জায়গা তো দিতে পারো না? আমি এর জন্য বিছানা আর কম্বল নিয়ে আসব। রাজেশ ভাবল আর তারপর রাজি হল। সে আদিত্যকে বলল, বাবা, তুমি এখন ছোট, তাই আমি তোমাকে কাজ দিতে পারি না, কিন্তু আমার একটা গ্যারেজ আছে যেখানে গাড়ির মেরামত হয়, তুমি সেখানে বাইরে রাতে ঘুমাতে পারো, ওটা আমার নিজের জায়গা, তোমাকে ওখান থেকে কেউ তাড়াবে না। আদিত্যের খুশিতে আত্মহারা হওয়ার দশা হল। সে বলল, সাহেব, আপনি খুব ভালো, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। সেই সন্ধে থেকে আদিত্যের জীবন বদলে গেল। এখন তার কাছে ঘুমানোর জন্য একটা নিরাপদ জায়গা ছিল। গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতা তাকে একটা পুরনো বিছানা, একটা কম্বল আর বালিশ দিয়ে দিল। আদিত্য সারাদিন আবর্জনা কুড়াত আর সন্ধ্যা হতেই গ্যারেজের বাইরে চলে আসত। ধীরে ধীরে তার শরীর ঠিক হতে লাগল। গ্যারেজে 4-5 জন মেকানিক কাজ করত। শুরুতে তারা সবাই আদিত্যকে সন্দেহের চোখে দেখত, কিন্তু খুব শীঘ্রই তারা বুঝতে পারল যে এই ছেলেটি পরিশ্রমী আর কারো কাছে কিছু চায় না। ধীরে ধীরে আদিত্যের তাদের সবার সাথে বন্ধুত্ব হয়ে গেল। এক রাতের কথা, যখন শীতকাল চরম সীমায় ছিল। গ্যারেজ মালিক রাজেশ আর তার স্ত্রী সুনিতা তাদের বাড়িতে ঘুমাচ্ছিল। রাত প্রায় 2টোর সময় আদিত্যের ঘুম হঠাৎ ভেঙে গেল। সে কিছু অদ্ভুত আওয়াজ শুনল। সে ভালো করে দেখে বুঝল যে গ্যারেজের ভেতরে কিছু লোক ঢুকছে। তারা চোর ছিল, যারা গ্যারেজে রাখা যন্ত্রপাতি আর দামি মেশিন চুরি করতে এসেছিল। আদিত্যের বুক ধরফর করতে লাগল। তার ভয় তো লাগছিল, কিন্তু তার এই কথাও মনে পড়ল যে গ্যারেজ মালিক রাজেশ আর তার স্ত্রী সুনিতা তার কত সাহায্য করেছিল। তারা তাকে ওষুধ কিনে দিয়েছিল, ঘুমানোর জায়গা দিয়েছিল। যদি আজ সে চুপ থাকে আর চোরেরা সবকিছু চুরি করে নিয়ে যায়, তবে এটা রাজেশ সাহেবের সাথে বিশ্বাসঘাতকতা হবে। আদিত্য তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল। সে উঠল আর জোরে জোরে চিৎকার করতে লাগল, চোর,
চোর! গ্যারেজে চোর ঢুকেছে! বাঁচাও! কেউ বাঁচাও! চোরেরা এই আওয়াজ শুনে ঘাবড়ে গেল। তারা ভেবেছিল যে এখানে কেউ নেই, কিন্তু হঠাৎ এই ছেলেটি চিৎকার করতে লাগল। তারা আদিত্যকে ধমকাল, চুপ থাক, নয়তো তোকে মেরে ফেলব। কিন্তু আদিত্য থামল না। সে গ্যারেজের আশেপাশের সব দোকান আর বাড়ির সামনে দৌড়ে গেল আর চিৎকার করতে লাগল, চোর! চোর! গ্যারেজে চুরি হচ্ছে! তাড়াতাড়ি আসুন! তার আওয়াজ শুনে আশেপাশের কিছু মানুষ তাদের বাড়ি থেকে বেরিয়ে এলো। যখন চোরেরা দেখল যে লোক জড়ো হচ্ছে, তখন তারা কিছু চুরি না করেই সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই গ্যারেজ মালিক রাজেশ আর তার স্ত্রী সুনিতাও সেখানে পৌঁছে গেলেন। তাদেরকেও ফোন করে জানিয়েছিল যে তাদের গ্যারেজে চোর ঢুকেছিল। রাজেশ আদিত্যকে জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছিল? তুমি ঠিক আছো তো? আশেপাশের লোকেরা জানালো যে এই লাল কুর্তা পরা ছেলেটি হট্টগোল পাকিয়েছিল আর চোরদের তাড়িয়ে দিয়েছে, নয়তো আজ আপনার অনেক ক্ষতি হয়ে যেত। গ্যারেজ মালিক রাজেশ আদিত্যকে জড়িয়ে ধরল আর বলল, বাবা, তোমার ভয় লাগলো না? ওই চোরেরা তোমাকে মেরেও ফেলতে পারত। আদিত্য বলল, সাহেব, আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। যখন আমি অসুস্থ ছিলাম তখন আপনি আমাকে ওষুধ কিনে দিয়েছিলেন, আমাকে ঘুমানোর জায়গা দিয়েছিলেন। সেই রাতের পর থেকে গ্যারেজে কাজ করা সব মেকানিকরাও জেনে গেল যে আদিত্য চোরদের হাত থেকে গ্যারেজ বাঁচিয়েছে। সবাই তার প্রশংসা করতে লাগল আর তাকে নিজের বন্ধু মানতে লাগল। ধীরে ধীরে আদিত্য গ্যারেজে আসা যাওয়া করতে লাগল। যদিও তাকে এখনও কাজ দেওয়া হচ্ছিল না, কারণ সে নাবালক ছিল, কিন্তু সে গ্যারেজে গিয়ে মেকানিকদের কাজ করতে দেখত। তার গাড়িতে খুব আগ্রহ ছিল। সে জিজ্ঞেস করতে থাকত, এটা কি? ওটা কিভাবে কাজ করে? ইঞ্জিন কিভাবে চলে? ব্রেক কিভাবে লাগায়? মেকানিকরা তাকে বোঝাত আর সে খুব মনোযোগ দিয়ে শিখত। একজন মেকানিকের নাম ছিল বিক্রম। বিক্রম গ্যারেজে সবচেয়ে পুরনো আর অভিজ্ঞ মেকানিক ছিল। সে আদিত্যকে খুব পছন্দ করত। সে বলত, বাবা, তুমি এখন ছোট, কিন্তু তোমার বুদ্ধি খুব তীক্ষ্ণ। তুমি ভালো করে শিখছ। একটু বড় হয়ে যাও, তারপর এখানেই কাজ করবে। একদিন বিক্রম আদিত্যকে একটা পুরনো মোটরসাইকেল দেখালো যা গ্যারেজে খারাপ হয়ে পড়েছিল। সে বলল, দেখো, এই বাইকটা মাসের পর মাস এখানে পড়ে আছে। এর ইঞ্জিন সিজ হয়ে গেছে। যদি তুমি এটা ঠিক করা শিখতে পারো, তবে তুমি যে কোনো কিছু ঠিক করতে পারবে। আদিত্য জিজ্ঞেস করল, বিক্রম ভাইয়া, আমি কি ওটা শিখতে পারি? বিক্রম বলল, অবশ্যই, তুমি আমাকে দেখতে থাকো, আর আমি যা বলি তা মনে রেখো। তারপর থেকে আদিত্য প্রতিদিন গ্যারেজে যেতে লাগল। সে বিক্রম আর অন্য মেকানিকদের কাজ করতে দেখত আর শিখত। ধীরে ধীরে সে ইঞ্জিনের পার্টস, তাদের নাম, তাদের কাজ সব বুঝতে পারল। সে মাঝে মাঝে ছোটখাটো কাজেও হাত বাড়াত, যেমন যন্ত্রপাতি আনা, বোল্ট খোঁজা, পার্টস সাফ করা। গ্যারেজ মালিক রাজেশও এসব দেখত আর হাসত। সে তার স্ত্রী সুনিতাকে বলল, দেখো, এই ছেলেটি কত পরিশ্রমী। একে কেউ কিছু শেখায়নি, তবুও সে নিজে থেকেই সবকিছু শিখছে। গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতা বলল, রাজেশ, এই ছেলেটির মধ্যে কিছু বিশেষ ব্যাপার আছে। এ খুব বুদ্ধিমান। কাশ আমাদের কোনো সন্তান থাকত, তবে এ আমাদের ছেলে হতে পারত। রাজেশ বলল, সুনিতা, তুমি ভাবুক হয়ে পড়ছ, কিন্তু হ্যাঁ, এই ছেলেটি সত্যিই বিশেষ। আদিত্য এইসব কথা জানত না। সে তো শুধু তার পরিশ্রমে লেগে থাকত। দিনে সে আবর্জনা কুড়াত, তা থেকে পাওয়া টাকায় খাবার খেত আর সন্ধ্যায় গ্যারেজে গিয়ে শিখত। রাতে গ্যারেজের বাইরে ঘুমাত আর সকালে আবার তার দিনচর্যা শুরু করে দিত। মাস পার হতে লাগল আর আদিত্যের বুদ্ধি আরও বাড়তে লাগল। এখন সে ছোটখাটো কাজ নিজেই করে নিত। একদিন একজন মেকানিক অসুস্থ ছিল আর গ্যারেজে কাজ বেশি ছিল। বিক্রম আদিত্যকে বলল, আদিত্য, আজ তুই আমার সাহায্য কর। দেখ, এই স্কুটারটা, এর ব্রেকের তার ঢিলে হয়ে গেছে, তুই এটা টাইট করে দে। আদিত্য পুরো মনোযোগ দিয়ে সেই কাজ করল আর ঠিকভাবে করে দিল। বিক্রম খুব খুশি হল। সে বলল, সাব্বাস, তুই খুব ভালোভাবে করেছিস। ধীরে ধীরে গ্যারেজে সব মেকানিক আদিত্যকে ছোটখাটো কাজ দিতে লাগল আর সে সেগুলো নিখুঁতভাবে করে দিত। একদিনের কথা, এটা একটা গরমের দিন ছিল আর জয়পুরে ভীষণ গরম পড়ছিল। আদিত্য তার লাল নোংরা কুর্তায় আবর্জনা কুড়োচ্ছিল। দুপুরের সময় ছিল আর চৌরাস্তায় সব সময়ের মতো ভিড় ছিল। তখনই হঠাৎ একটা বড় গাড়ির বহর এলো আর চৌরাস্তায় থেমে গেল। সবচেয়ে আগে একটা বড় সাদা গাড়ি ছিল, যার ওপর লাল নীল বাতি লাগানো ছিল। আদিত্য বুঝতে পারল যে কোনো বড় লোক এসেছে। লোকেরাও দাঁড়িয়ে দেখতে লাগল। ওই গাড়িটি রাজ্যের পরিবহন মন্ত্রী মনোজ শর্মার ছিল। মন্ত্রী মনোজ শর্মা একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছিলেন আর তার খুব তাড়া ছিল। কিন্তু হঠাৎ তার গাড়ি থেকে ধোঁয়া বেরোতে লাগল।
ড্রাইভার সাথে সাথে গাড়ি থামালো আর বনেটের ঢাকনা খুলে দেখল গাড়ির ইঞ্জিন থেকে গরম ধোঁয়া বেরোচ্ছিল। মন্ত্রী মনোজ শর্মা গাড়ি থেকে নামলেন আর রেগে বললেন, এটা কি হচ্ছে? আমাকে এক্ষুনি মিটিংয়ে পৌঁছতে হবে, তাড়াতাড়ি মেকানিক ডাক। তার পিএ আর সুরক্ষা গার্ড দৌড়াদৌড়ি করতে লাগল। কেউ মেকানিককে ফোন করল, কিন্তু কাছে কোনো মেকানিক পাওয়া গেল না। সব জায়গায় গরমের ছুটি ছিল। মন্ত্রী মনোজ শর্মা খুব চিন্তিত হয়ে গেলেন। তিনি বারবার তার ঘড়ি দেখছিলেন। ঠিক তখনই আদিত্য, যে একটু দূরে দাঁড়িয়ে এসব দেখছিল, ধীরে ধীরে কাছে এলো। সে গাড়ির ইঞ্জিন দেখল আর বুঝে গেল যে কি সমস্যা। তার মনে পড়ল যে বিক্রম ভাইয়া একবার এরকম একটা সমস্যার কথা বলেছিল। আদিত্য সাহস করে মন্ত্রী মনোজ শর্মার কাছে গিয়ে বলল, মন্ত্রী সাহেব, আমি আপনার গাড়ি ঠিক করে দেব। সবাই আদিত্যের দিকে ঘুরে তাকাল। মন্ত্রী মনোজ শর্মা ওই লাল নোংরা কুর্তা পরা আবর্জনা কুড়োনো ছেলেটিকে দেখে অবাক হয়ে গেলেন। তার পিএ আর সুরক্ষা গার্ড হাসতে লাগল। একজন পিএ বলল, আরে আবর্জনাওয়ালা, তুই কি ঠিক করবি? তুই জানিসও এটা কি? এটা মন্ত্রীজির গাড়ি, কোনো খেলনা নয়, ভাগ এখান থেকে। মন্ত্রী মনোজ শর্মা রেগেছিলেন। তিনি বললেন, যদি তুই গাড়ি ঠিক করে দিস তবে তোকে ৫ লাখ টাকা ইনাম দেব, কিন্তু যদি তুই কিছু বিগড়ে দিস তবে তোকে শাস্তিও পেতে হবে। আদিত্য বলল, মন্ত্রী সাহেব, আমি এটা টাকার জন্য করছি না। আমি আপনাকে চিন্তিত দেখেছি। যখন আমি বিপদে ছিলাম তখন কিছু ভালো মানুষ আমার সাহায্য করেছিল। আজ আমিও কারো সাহায্য করতে চাই। মন্ত্রী মনোজ শর্মার রাগ একটু কমল। তিনি ভাবলেন যে এই ছেলেটির মধ্যে কিছু বিশেষ ব্যাপার আছে। তিনি বললেন, ঠিক আছে, তুই চেষ্টা কর, কিন্তু তাড়াতাড়ি কর। আদিত্য তার লাল নোংরা কুর্তার হাতা গোটালো আর গাড়ির ইঞ্জিনের দিকে এগোল। সে ভালো করে দেখল ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে আর রেডিয়েটারে জল শেষ হয়ে গেছে। সাথেই একটা ছোট্ট পাইপও ঢিলে হয়ে গেছে, যা দিয়ে জল লিক হচ্ছে। আদিত্য তৎক্ষণাৎ বুঝে গেল। সে আশেপাশের লোকদের কাছে জল চাইল। কেউ জলের বোতল দিল। তারপর সে তার পকেট থেকে একটা ছোট্ট যন্ত্রপাতি বের করল, যা সে সবসময় নিজের কাছে রাখত। সে পাইপটা টাইট করল আর রেডিয়েটারে জল ঢালল। তারপর সে ইঞ্জিনটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিল আর তারপর গাড়ি স্টার্ট করতে বলল। ড্রাইভার গাড়ি স্টার্ট করল আর গাড়ি একদম ঠিক চলতে লাগল। সবাই অবাক হয়ে গেল। মন্ত্রী মনোজ শর্মা নিজেও অবাক ছিলেন। তিনি আদিত্যকে জড়িয়ে ধরলেন আর বললেন, বাবা, তুই তো কামাল করে দিলি। তুই সত্যি খুব বুদ্ধিমান। তুই আমার অনেক বড় উপকার করলি। আদিত্য শুধু হাসল। তার নিজের উপর গর্ব হচ্ছিল। ঠিক তখনই একজন সাংবাদিক, যে ওই চৌরাস্তাতেই দাঁড়িয়েছিল, এসব দেখে নিয়েছিল। সে সাথে সাথে তার ক্যামেরা বের করল আর পুরো ঘটনা রেকর্ড করে নিল। সে মন্ত্রী মনোজ শর্মাকে জিজ্ঞেস করল, মন্ত্রীজি, কি হয়েছিল? মন্ত্রী মনোজ শর্মা বললেন, এই ছেলেটি যে আবর্জনা কোড়ায়, এ আমার গাড়ি ঠিক করেছে। এ খুব বুদ্ধিমান, আমি একে পুরস্কার দেব। সাংবাদিক আদিত্যকে জিজ্ঞেস করল, বাবা, তোমার নাম কি? আদিত্য বলল, আমার নাম আদিত্য। সাংবাদিক জিজ্ঞেস করল, তুমি এসব কিভাবে শিখলে? আদিত্য জানালো, আমি একটা গ্যারেজে মেকানিকদের দেখে শিখেছি। আমার গাড়িতে খুব আগ্রহ আছে। সাংবাদিক পুরো কথা রেকর্ড করল, আর মন্ত্রী মনোজ শর্মা সেখানেই চৌরাস্তায় আদিত্যকে 10,000 টাকার চেক দিলেন আর বললেন, বাবা, এটা তোমার জন্য, তুমি আজ আমার অনেক বড় সাহায্য করেছ। আদিত্য লজ্জা পেয়ে চেক নিয়ে নিল। তার চোখে খুশির জল ছিল। পুরো ভিড় হাততালি বাজাতে লাগল। লোকেরা আদিত্যের প্রশংসা করতে লাগল। সাংবাদিক এই পুরো ঘটনা সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল। ভিডিওতে দেখা যাচ্ছিল যে কিভাবে একটা লাল নোংরা কুর্তা পরা ছোট্ট ছেলে, যে আবর্জনা কোড়ায়, মন্ত্রীর গাড়ি ঠিক করছে। এই ভিডিও কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে গেল। হাজারো মানুষ এটা শেয়ার করল। লোকেরা কমেন্ট করতে লাগল, এই ছেলেটি তো জিনিয়াস, গরিবিতেও সাহস, ভারতের আসল হিরো। খবর টিভি চ্যানেলগুলোতেও চলে এলো। প্রতিটা নিউজ চ্যানেলে আদিত্যের ছবি আর তার কাহিনী দেখানো হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় লোকেরা আদিত্যের প্রশংসা করছিল, তার সাহসকে সালাম করছিল। কিছু লোক তো তাকে ছোট্ট ইঞ্জিনিয়ার বলা শুরু করে দিল। গ্যারেজ মালিক রাজেশ আর তার স্ত্রী সুনিতাও এই খবর পেল। তারা টিভিতে যখন আদিত্যকে দেখল, তখন তারা অবাক হয়ে গেল। গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতার চোখে খুশির জল এসে গেল। সে বলল, রাজেশ, দেখো, আমাদের আদিত্য কত হুঁশিয়ার। আমি তো আগেই জানতাম যে এই ছেলেটির মধ্যে কিছু বিশেষ ব্যাপার আছে। গ্যারেজ মালিক রাজেশ বলল, হ্যাঁ সুনিতা, এই ছেলেটি সত্যিই কামালের। আমাদের একে আরও সাহায্য করা উচিত। সন্ধে যখন আদিত্য গ্যারেজে ফিরে এলো, তখন সব মেকানিক তাকে জড়িয়ে ধরতে লাগল।
বিক্রম বলল, আদিত্য, তুই কামাল করে দিলি আর, পুরো দেশে তোর কথা হচ্ছে। গ্যারেজ মালিক রাজেশ আর তার স্ত্রী সুনিতাও সেখানে চলে এলো। গ্যারেজ মালিক রাজেশ আদিত্যকে জড়িয়ে ধরল আর বলল, বাবা, আজ তুই আমাদের নাম রোশন করেছিস, আমাদের তোর উপর গর্ব হয়। গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতা বলল, আদিত্য, আজ থেকে তুমি আমাদের ছেলে, আমরা তোমাকে দত্তক নিতে চাই, তুমি আমাদের সাথে থাকবে, আমাদের বাড়িতে থাকবে। আদিত্যের বিশ্বাস হল না, তার চোখে খুশির জল এসে গেল। সে বলল, সত্যি ম্যাডামজি, আমি আপনার ছেলে হতে পারি? গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতা বলল, হ্যাঁ বাবা, তুমি আমাদের ছেলে, আমরা তোমাকে ভালো শিক্ষা দেব, তোমার সব প্রয়োজন পূরণ করব। গ্যারেজ মালিক রাজেশ বলল, হ্যাঁ আদিত্য, এখন তুমি আমাদের পরিবারের অংশ। একদিন রাজ্যের মুখ্যমন্ত্রী আদিত্যকে সম্মানিত করার জন্য ডাকলেন। তিনি আদিত্যকে বেস্ট অন্ট্রপ্রেনিয়রের অ্যাওয়ার্ড দিলেন। অনুষ্ঠানে অনেক মানুষ উপস্থিত ছিল। যখন আদিত্যকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডাকা হল, তখন সে মঞ্চে গেল। সে তার ভাষণ শুরু করল। সে বলল, আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি এসব একা করতে পারতাম না। আমি সেই সব মানুষের ধন্যবাদ জানাতে চাই যারা আমার উপর বিশ্বাস করেছে। সবচেয়ে আগে আমি গ্যারেজ মালিক রাজেশ আর তার স্ত্রী সুনিতাকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে আপন করে নিয়েছে, আমাকে শিক্ষা দিয়েছে, আমাকে ভালোবাসা দিয়েছে। তারা আমার আসল মাতাপিতা। আমি বিক্রম ভাইয়াকেও ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে শিখিয়েছেন। আমি মন্ত্রী মনোজ শর্মাজিকেও ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে প্রথমবার সুযোগ